ইরান কেন বলছে হুমকি দিলে চুপ থাকবে না? ইরানের বিরুদ্ধে যেভাবে হুমকিমূলক ভাষা ব্যবহার করা হচ্ছে সেটা কি ইরান শুধু কথা হিসেবে দেখছে না? দেশটির সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি স্পষ্ট করে বলেছেন, এই ধরনের শত্রুতামূলক বক্তব্য ইরানের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। আর এই হুমকি যদি বাস্তব রূপ নেয় তাহলে ইরান তার জবাব না দিয়ে বসে থাকবে না। ইরানের সেনা ও স্টাফ কলেজের ৮৬তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে হাতামি বলেন, শত্রুপক্ষ যদি সামান্য ভুল হিসাব করে তাহলে তার জবাব হবে আরও কঠোর। আগ্রাসীর হাত কেটে দেওয়া হবে। এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত কী বোঝাতে চাচ্ছে? নতুন বিশ্ব ব্যবস্থা আর মধ্যপ্রাচ্যের অস্থিরতা হাতামির মতে বর্তমানে বিশ্ব রাজনীতি একটি নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের দিকে এগোচ্ছে। আর এই প্রক্রিয়ায় ইচ্ছাকৃতভাবে তৈরি করা হচ্ছে অস্থিরতা, নিরাপত্তাহীনতা এবং সংঘাত, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। তিনি ইতিহাস টেনে বলেন, অটোমান সাম্রাজ্যের পতন, মধ্যপ্রাচ্যের মানচিত্র নতুন করে আঁকা আর ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি সবই ছিল বড় শক্তিগুলোর পরিকল্পনার অংশ। হাতামি স্মরণ করিয়ে দেন, গাজায় অপারেশন আল আকসা ফ্লাডের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরায়েল না থাকলে সেটাকে তৈরি করতে হতো। ইরানের দৃষ্টিতে এই কথাটাই প্রমাণ করে কেন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ইসরায়েলকে রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিকভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। কেন ইরান টার্গেটে? ইরানের সেনাপ্রধানের মতে, ইরান এমন একটি দেশ, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে স্বাধীন আর আদর্শগতভাবে পশ্চিমা প্রভাবের বাইরে। এই কারণেই ইরানের জাতীয় শক্তির উৎসগুলোকে দুর্বল করার চেষ্টা চলছে। হাতামি বলেন, ইরানের শক্তির দুটি মূল স্তম্ভ আছে। ইরানের জনগণ ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা, আর শত্রুর সবচেয়ে বেশি শত্রুতা এই দুই স্তম্ভের বিরুদ্ধেই। সামরিক প্রস্তুতি, ১২ দিনের যুদ্ধের শিক্ষা। হাতামি জুনের ১২ দিনের সংঘাতের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, ইরানের সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং আইনশৃঙ্খলা বাহিনী সবাই এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। তার ভাষায়, ইরান তার স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক ব্যবস্থার সুরক্ষায় এক চুলো ছাড় দেবে না। অভ্যন্তরীণ বিক্ষোভ নিয়ে ইরানের অবস্থান। অর্থনৈতিক সংকটের কারণে ইরানে বিভিন্ন সময় বিক্ষোভ হয়েছে। এ নিয়ে হাতামি বলেন, ইরানের সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ আর সহিংস দাঙ্গার মধ্যে স্পষ্ট পার্থক্য বুঝেছে। তার দাবি, জনগণ দাঙ্গাকারীদের থেকে নিজেদের আলাদা রেখেছে, বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে। তিনি ইরানি জনগণের ধৈর্য, সচেতনতা ও মর্যাদাবোধের প্রশংসা করেন। ইরান সরকারও বলছে, শান্তিপূর্ণ প্রতিবাদ নাগরিক অধিকার, কিন্তু সহিংসতা, নাশকতা বা রাষ্ট্রবিরোধী তৎপরতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইসরায়েলের জন্য গুপ্তচর বৃত্তি, মৃত্যুদণ্ড কার্যকর। এই প্রেক্ষাপটেই আরেকটি বড় খবর আসে। ইরানের বিচার বিভাগ আলী আর দেস্তানি নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিলেন। তদন্তে উঠে আসে, অনলাইনে মোসাদের সঙ্গে যোগাযোগ, ছবি ও সংবেদনশীল তথ্য সরবরাহ, অর্থের বিনিময়ে গুপ্তচর বৃত্তি, ব্রিটিশ ভিসা লোভ। গ্রেপ্তারের পর তিনি সব স্বীকার করেন। ইরান জানায়, ১২ দিনের যুদ্ধের পর থেকে অন্তত ১২ জন গুপ্তচরকে গ্রেপ্তার বা সাজা দেওয়া হয়েছে। ইরান ইসরায়েল ছায়াযুদ্ধ এবার কি আর গোপন থাকছে না? ইরান একজন ব্যক্তিকে ফাঁসি দিয়েছে, যাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ইরানের স্পষ্ট ঠান্ডা বার্তা, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ এখন আর শুধু গোপনে সীমাবদ্ধ নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলী আর দিস্তানি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ইরানের ভেতরে থাকা সংবেদনশীল স্থাপনা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছেন। কি অভিযোগ ছিল আলী আর দিস্তানির বিরুদ্ধে? ইরানের সরকারি বার্তা সংস্থা অনুযায়ী, আর দিস্তানি অনলাইনের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হন। তিনি ছবি, ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করতেন। এসব তথ্য নেওয়া হয়েছিল এমন জায়গা থেকে যেগুলো ইরান সংবেদনশীল নিরাপত্তা এলাকা হিসেবে চিহ্নিত করে। ইরানের দাবি, এই কাজের বিনিময়ে তাকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বড় অঙ্কের অর্থ, প্রায় $10 লাখ সমমূল্যের পুরস্কার এবং একটি ব্রিটিশ ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর দিস্তানির সঙ্গে ইসরায়েলি যোগাযোগকারীদের শুধু অনলাইনে নয়, ইরানের ভেতরেও সরাসরি সাক্ষাৎ হয়েছিল বলে দাবি করা হয়। ইরানের বিচার বিভাগ জানায়, এই মামলাটি দেশের আইনি কাঠামোর ভেতর দিয়ে এগিয়েছে। নিম্ন আদালত, উচ্চ আদালত, সর্বশেষ সুপ্রিম কোর্ট, সব স্তরেই মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপর তাকে ফাঁসি দেওয়া হয়। ইরানি কর্তৃপক্ষ আরও জানায়, জিজ্ঞাসাবাদ ও আদালতে আর দিস্তানি স্বীকার করেছেন যে তিনি জেনে বুঝেই ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে কাজ করেছেন। বড় প্রেক্ষাপট, যুদ্ধের পর কঠোর অভিযান।
এই ফাঁসি এমন এক সময় এসেছে যখন জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ হয়েছিল। ইরানের অভিযোগ, ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের ভেতরে পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা, সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা সাইবার হামলা চালিয়ে যাচ্ছে। ইরান এসব কর্মকাণ্ডকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেয়, আর সেই যুক্তিতেই তারা গুপ্তচর বৃত্তির অভিযোগে কঠোর শাস্তি দিচ্ছে। ইরানি কর্মকর্তাদের দাবি, জুনের সংঘর্ষের পর থেকে 700 জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, অন্তত 1 ডজনের বেশি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে একই ধরনের অভিযোগে। মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি, এই কঠোর অভিযানের তীব্র সমালোচনা করছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, কয়েকটি পশ্চিমা সরকার। তাদের অভিযোগ, অনেক বিচারই হয় বন্ধ দরজার আড়ালে, স্বীকারোক্তি জোর করে আদায় করা হয়, আসামিদের স্বাধীন আইনজীবী পাওয়ার সুযোগ দেওয়া হয় না। ইরান এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। তাদের বক্তব্য, যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা সবাই গুরুতর অপরাধে জড়িত ছিলেন। এই ফাঁসি ও নিরাপত্তা অভিযান যখন চলছে, তখনই ইরান আবার বড় ধরনের অভ্যন্তরীণ চাপে পড়েছে। বিবিসির তথ্য অনুযায়ী ইরানের 31টি প্রদেশের মধ্যে অন্তত 17টিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আরও কয়েকটি প্রদেশে অস্থিরতার খবর রয়েছে। ডিসেম্বর 28 তারিখে হঠাৎ করে ইরানের মুদ্রার বড় পতন হয়। রাতারাতি নিত্যপণ্যের দাম বেড়ে যায়। অর্থনৈতিক ক্ষোভ খুব দ্রুত রাজনৈতিক ক্ষোভে রূপ নেয়। প্রথম দিকে নিরাপত্তা বাহিনী কিছুটা সংযত ছিল, কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বক্তব্য দেওয়ার পর পরিস্থিতি বদলে যায়। তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, দাঙ্গাকারীদের নিজ নিজ জায়গায় বসিয়ে দিতে হবে। এরপর বিভিন্ন শহরে গুলি, মারধর, হাসপাতাল ঘিরে রাখা এমন দৃশ্য দেখা যায়। একই সঙ্গে কিছু জায়গায় বিক্ষোভকারীরাও। ইরান আবার বড় একটি কড়া বার্তা দিল। এই বার্তাটি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এর ভেতরে আছে যুদ্ধের ইঙ্গিত, আগাম হামলার ইশারা এবং আঞ্চলিক অস্থিরতার স্পষ্ট সতর্কতা। ইরানের নতুন করে সক্রিয় হওয়া ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল একটি বিবৃতি দেয়। সেই বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করলে বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে ইরান আর শুধু প্রতিশোধের অপেক্ষা করবে না, প্রয়োজনে আগাম হামলা চালানোর সিদ্ধান্তও নিতে পারে। সহজ করে বললে, ইরান বলছে, আমরা শুধু আঘাত খেয়ে পাল্টা আঘাত করব না। যদি মনে হয় আঘাত আসছে, তাহলে তার আগেই আঘাত করা হতে পারে। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইরানের ভেতরে ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে, মূল্যস্ফীতি বেড়েছে, মুদ্রা রিয়ালের দাম ইতিহাসের সর্বনিম্নে নেমেছে। এরই মধ্যে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, রাস্তায় নামছে মানুষ, সরকার চাপে। এই অবস্থায় ইরানের সামরিক নেতৃত্ব মনে করছে, ভেতরের অস্থিরতার সুযোগ নিয়ে বাইরের শক্তি চাপ বাড়াচ্ছে। ডিফেন্স কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, ইরানের নিরাপত্তা, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতা একটি লাল রেখা। এই রেখা অতিক্রম করলে তার জবাব হবে টার্গেটেড, নির্দিষ্ট এবং ভয়ঙ্কর। বিবৃতিতে কারো নাম সরাসরি বলা হয়নি, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইঙ্গিত পরিষ্কার। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দিকেই আঙুল উঠছে। এর ঠিক 2 দিন আগে ইরানের IRGC আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এটি ছিল প্রস্তুতির বার্তা, মানে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, সামরিক প্রস্তুতিও চলছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় ইংরেজি পত্রিকা তেহরান টাইমস আরও এক ধাপ এগিয়ে যায়। তারা প্রি এম্পিক সেলফ ডিফেন্স শব্দ ব্যবহার করে। এর মানে আগাম আত্মরক্ষা, আর আগাম হামলা মানেই বড় যুদ্ধের ঝুঁকি। এই উত্তেজনার পেছনে রয়েছে জুনের ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধের পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমেনি, বরং নতুন রূপ নিয়েছে। ইরানের দাবি, কিছু বিদেশি নেতা প্রকাশ্যে বিক্ষোভকারীদের উৎসাহ দিচ্ছেন। এটিকে তারা সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরানে যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা চালানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। এই বক্তব্য ইরানের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সামাজিক মাধ্যমে লেখেন, যুদ্ধের সময় যারা যুদ্ধবিরতি চায় আবার একই সঙ্গে হুমকিও দেয়, তারা বিশ্বাসযোগ্য নয়। তার মতে, ইরানের শক্তি শত্রুদের ভয় পাইয়ে দিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই ডিফেন্স কাউন্সিল নতুন নয়, কিন্তু বহু বছর নিষ্ক্রিয় ছিল। যুদ্ধের পর এটি আবার সক্রিয় করা হয়েছে। এই কাউন্সিলের প্রধান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। এর ভেতরে আছে সেনাবাহিনী, IRGC, বিচার বিভাগ ও সরকারের শীর্ষ ব্যক্তিরা। অর্থাৎ যা বলা হচ্ছে তা হালকা কোনো বক্তব্য নয়, এটি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা কাঠামোর সিদ্ধান্ত। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি আগাম হামলার পথে হাঁটবে, নাকি এটি চাপের রাজনীতি, ভয় দেখানোর কৌশল? মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন এখনো নিভেনি, বরং নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠছে। আর এই আগুনে সামান্য এক ভুল সিদ্ধান্তও পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ যুদ্ধের দিকে।
আন্তর্জাতিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ইরান নাকি নিজের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিদেশি সহায়তাও নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো থেকে প্রায় ৮০০ যোদ্ধাকে ইরানে আনা হয়েছে। ইরানে এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিক্ষোভ নয়, এটি ধীরে ধীরে একটি বড় আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটের দিকে এগোচ্ছে। প্রথমে বোঝা দরকার ইরানে কেন এই বিক্ষোভ শুরু হয়েছে। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরেই চাপে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তেলের রপ্তানি কমে যাওয়া, মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ অসহনীয় হয়ে উঠেছে। ২০২৫ সালের শেষে এসে $1 বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মূল্য নেমে গেছে প্রায় ১৪ লাখে। এর মানে হলো মানুষের আয় আগের মতো থাকলেও বাজারে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে জানুয়ারি মাসের শুরুতে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হয় বিক্ষোভ। খুব দ্রুত তা ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি সরাসরি বলেন, যারা রাস্তায় নেমে সহিংসতায় জড়াচ্ছে তারা আসলে ইরানের শত্রুদের সঙ্গে কাজ করছে। তার বক্তব্যে বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উঠে আসে। তিনি স্পষ্ট করে বলেন, প্রতিবাদ আর দাঙ্গা এক নয়, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার আছে, কিন্তু সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে দাবি করা হয় ইরান নাকি নিজের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিদেশি সহায়তা নিচ্ছে। রিপোর্ট অনুযায়ী ইরান সমর্থিত ইরাকি শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো থেকে প্রায় ৮০০ যোদ্ধাকে ইরানে আনা হয়েছে। এই গোষ্ঠীগুলোর মধ্যে আছে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত আল নুজাবা এবং বদর সংগঠন। এরা সবাই বহু বছর ধরে ইরানের ঘনিষ্ঠ মিত্র। রিপোর্টে বলা হয়, এই যোদ্ধারা ইরানে ঢুকছে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে, সালামচে, চাজাবে, খুশরাভি, এমনকি অনেকে নাকি ইমাম রেজার মাজার জিয়ারতের নামে মাশহাদে প্রবেশ করছে, যাতে বিষয়টি আড়ালে রাখা যায়। প্রথমে তাদের আহবাজ এলাকায় জড়ো করা হচ্ছে, তারপর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। ইরান সরকার অবশ্য এই অভিযোগ সরাসরি স্বীকার করেনি। তবে একই সময়ে তেহরানের পুলিশ প্রধান আহমদ রেজা রাদান ঘোষণা দেন, দাঙ্গাকারীদের শেষ ব্যক্তি পর্যন্ত খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, যারা শত্রুপক্ষের প্ররোচনায় বিভ্রান্ত হয়েছে তারা চাইলে আত্মসমর্পণ করতে পারে। এই পুরো ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছেন, যদি ইরান সরকার বিক্ষোভকারীদের উপর সহিংসতা চালায় তাহলে যুক্তরাষ্ট্র লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের কথা বলেছেন। ইসরায়েলি মিডিয়া চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েল একসঙ্গে ইরান, হিজবুল্লাহ এবং পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্ভাব্য বহুমুখী সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে।